হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা ট্রাভেল ভ্লগ। এবারের গন্তব্য মুম্বাই থেকে খুব কাছের একটা দ্বীপ বা আইল্যান্ড। সকাল সকাল পৌঁছে গেছি ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাসে। আর 14 থেকে 18 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তায় ক্লোক রুমের ঠিক অপোজিটেই রয়েছে আইআরসিটিসির ফুড প্লাজা। এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমরা যেখানে যাচ্ছি, তোমরাও যদি সেখানে যাওয়ার জন্য যাত্রাটা শুরু করো এই স্টেশন থেকে, আমি রেকমেন্ড করব এই ফুড প্লাজা থেকেই ব্রেকফাস্টটা করে নেওয়ার। এই ফুড প্লাজার পাশ দিয়েই যে দরজাটা, সেখান দিয়ে বেরিয়ে এলেই দেখতে পাবে কালীপিলি ট্যাক্সি স্ট্যান্ড, যেগুলো চড়ে তোমরা মুম্বাইয়ের যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারো। আমরা সেটা আজকে করব না। ট্যাক্সি স্ট্যান্ডটাকে বাঁ হাতে ফেলে রেখে কয়েক পা এগোতেই দেখতে পাবো লাল লাল এসি দোতলা বাস। ঠিক রাস্তাটা ক্রস করলেই হচ্ছে বাস স্টপ। এখান থেকে টিকিট কেটে আমরা এখন যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। মুম্বাইতে বাসে চড়ার কিন্তু এটাই একটা সিস্টেম, তোমাকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, লাইন দিয়ে বাসে উঠতে হবে। একটা বাস ফিল হয়ে গেলে পরের বাস তোমার জন্য পিছনেই অপেক্ষা করবে, তুমি সেই বাসেই উঠবে। আর আমরা প্রথমবার এই জীবনে চাপলাম ডাবল ডেকার এসি বাসে। এই বাসটার ভাড়া কিন্তু অনলি 6 রুপিস, জনপ্রতি 6 টাকা করে। ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস থেকে যখন বাসে করে গেটওয়ে যাবে, এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগবে। পুরনো মুম্বাইয়ের রাস্তা, ব্রিটিশ আমলের তৈরি সমস্ত আর্কিটেকচার, এই সমস্ত দেখতে দেখতেই বাস তোমাদের পৌঁছে দেবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়া ঢোকার আগেই ডান হাতে পড়বে বেশ পুরনো একটা বিল্ডিং, যেখান থেকে তোমরা মুম্বাই দর্শনের জন্য বাসের টিকিটও বুক করতে পারো। আমরা আজকে যাব এলিফ্যান্টা আইল্যান্ড। সেখানে যাওয়ার জন্য লঞ্চের বা ফেরির টিকিটও এখান থেকেই বুক করব। পার হেড 260 টাকা করে, আর বাচ্চাদের জন্য 170 করে। গেটওয়ে থেকে এলিফ্যান্টা যাওয়ার জন্য লঞ্চগুলোর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি। প্রসঙ্গত বলে রাখি, এলিফ্যান্টা আইল্যান্ড বা এলিফ্যান্টা কেভস সোমবার বন্ধ থাকে। এখানেই রয়েছে সেই বিখ্যাত তাজ হোটেল, আর ঠিক তার উল্টো দিকেই আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আবার গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সামনের দিকে তাকালেই দেখতে পাবে এরকম একটা জায়গা, যেখান থেকে এলিফ্যান্টা আইল্যান্ডে যাওয়ার জন্য ফেরিগুলো ছাড়ে। পার্টিকুলারলি এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপোলো বন্দর। এই লঞ্চগুলো কিন্তু ডাবল ডেকার, মানে তুমি উপরেও বসতে পারো, নিচেও বসতে পারো, কিন্তু সবাই চেষ্টা করে রোদ্দুরের সময় নিচে বসেই যেতে। ভিতরে ঢুকলেই দেখতে পাবে রাখা রয়েছে বেশ কিছু লাইফ জ্যাকেট, জাস্ট ইন কেস। এই ফেরিগুলো যখন ছাড়ে আর মুম্বাই শহরটাকে পিছনে রেখে এগিয়ে যায়, এই ভিউটা দেখতে আমার যে কি অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, আজ যেখানে যাচ্ছি 2 বছর আগেও কিন্তু আমরা এখানে গেছি, কিন্তু তখন ব্লগ শ্যুট করা ছিল না বলে আজকের যাওয়ার প্রধান কারণ হচ্ছে সেটাই। বিভিন্ন ফেরি, ছোটোখাটো জাহাজ থেকে শুরু করে ইন্ডিয়ান নেভির হেলিকপ্টার, জাহাজ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর সামনে যে সেতুটা দেখছো, এটাই হচ্ছে অটল সেতু, ইন্ডিয়ার বৃহত্তম সি ব্রিজ। দেখতে দেখতে পৌঁছেও যাচ্ছি আমাদের সামনের এই দ্বীপটার দিকে, যার নাম এলিফ্যান্টা আইল্যান্ড। কোনো এক সময় কোনো এক কলোনিয়াল পর্তুগিজ এই দ্বীপে এসে এলিফ্যান্টের স্ট্যাচু দেখে নাম দিয়েছিলেন এলিফ্যান্তে, সেখান থেকেই পরবর্তীতে নাম হয় এলিফ্যান্টা। দেখতে দেখতে পৌঁছে গেলাম এলিফ্যান্টা আইল্যান্ডে। সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। ঢুকেই ডান দিকে দেখবে ওয়েলকাম টু এলিফ্যান্টা লেখা একটা টয় ট্রেন বা মিনি ট্রেনের টিকিট কাউন্টার, জনপ্রতি 18 টাকা। তবে এটা একেবারে অপশনাল, কেননা টয় ট্রেনের যে ট্র্যাক রয়েছে তার পাশ দিয়েই রয়েছে সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা। তবে রাস্তাটা বেশ কিছুটা, তো চাইলে তোমরা টয় ট্রেনের দিয়ে সুন্দরভাবে দৃশ্য উপভোগ করতে করতেও যেতে পারো, আবার হাওয়া খেতে খেতে হাঁটতে হাঁটতেও যেতে পারো। আচ্ছা, এই যে বললাম এলিফ্যান্টা আইল্যান্ড নামটা অনেক পরে হয়েছে, তাহলে আগে কি নাম ছিল?
আগে ছিল এর নাম ঘাড়াপুরি আইল্যান্ড। টয় ট্রেনে চেপে ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম এরকম একটা জায়গায়, যেখানে সারি সারি দোকান রয়েছে, তোমরা চাইলে শপিং করতে পারো। এছাড়াও রয়েছে বিভিন্ন স্ট্রিট ফুডের অপশন, মানে চাইলে পেট পুজোটা এখানেও করতে পারো, তবে ওই যে দ্বীপ যেহেতু, কস্ট তো অবভিয়াসলি একটু বেশি। তারপর তোমরা দেখতে পাবে এরকম একটা জায়গা যেখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত ঘাড়াপুরি প্যাসেঞ্জার ট্যাক্স, জনপ্রতি 5 টাকা ট্যাক্স দিয়ে এই জায়গাটা পেরিয়ে এলেই দেখবে আরও সারি সারি দোকান, যেখানে ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে হরেক রকম ঘর সাজানোর জিনিস, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে আরও বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত চোখ ধাঁধানো জিনিসের দাম আপাত দৃষ্টিতে বেশি মনে হলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা আইল্যান্ডে বসে এই সমস্ত বিক্রি করছেন, তাই আমার বেশ রিজনেবলই লেগেছে। আর এই উঁচু উঁচু সিঁড়িগুলো দিয়েই উঠে যেতে হবে বেশ কিছুটা, সিঁড়িগুলো বেশ উঁচু, তাই বয়স্ক কেউ সঙ্গে থাকলে একটু সাবধানে। তারপরই দেখতে পাবে একটা বোর্ড যেখানে লেখা আছে এলিফ্যান্টা কেভস আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উঠে এলেই বাঁদিক দিয়ে পাবে এরকম সুন্দর একটা ভিউ, আর ঠিক তার ডান দিকেই রয়েছে কাঠের শেড দেওয়া একটা টিকিট কাউন্টার, যেখান থেকে তোমাদের কেভস দেখার জন্য টিকিট কাটতে হবে জন প্রতি 40 টাকা। পয়েন্ট টু বি নোটেড হেয়ার, এলিফ্যান্টা আইল্যান্ডে যখন আসবে সঙ্গে করে অনেক পরিমাণে ক্যাশ ক্যারি করো, কেননা অনলাইন অ্যাভেলেবেল থাকলেও সেটা কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য কাজ করে না। টিকিট কাটা হয়ে যাওয়ার পর উপরে এসে দেখবে এলিফ্যান্টা কেভসের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অবশ্যই এটা পড়ে তারপর কেভস এক্সপ্লোর করতে শুরু করো। আচ্ছা, আর একটা কথা, এটা বর্তমানে মেনটেন করছে ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার মনে প্রশ্ন জাগতেই পারে, এতটা জার্নি করে এসে এই আইল্যান্ডে এসেই যে কেভগুলো আমরা দেখব বা গুহাগুলো দেখব, এখানে কি আছে? তো এখানে যা আছে তা হলো ভগবান শিবকে উৎসর্গ করা বেশ কিছু মন্দির বা গুহা মন্দির বা কেভ টেম্পল, যা পাথর কেটে নির্মাণ করা হয়েছিল আজ থেকে 2000 বছর আগে, বা মতবিরোধে 1500 বছর আগে। সে 1500 হোক বা 2000, পাথর কেটে তৈরি করা এই কেভ তোমাদের বিস্মিত করবে অবশ্যই। 5টি কেভের মধ্যে শুরুতেই আমরা চলে এসেছি কেভ নাম্বার 1-এ, যেটা সবচাইতে বড় আর সবচাইতে ইম্পর্টেন্ট। প্রায় 40 মিটার দীর্ঘ কেভ নাম্বার 1-এ ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে মহাযোগী অথবা যোগীশ্বর শিবার একটা মূর্তি, যেখানে শিব যোগা করছেন পদ্মের উপর বসে। আর এই মূর্তিটা আমাদের বলছে যোগাই হচ্ছে এই পৃথিবীর চরম এবং পরম বাস্তব। একদম সামনে তাকালেই দেখতে পাবে রয়েছে মহাদেবের এই অদ্ভুত সুন্দর রূপ, যা কিনা অর্ধনারীশ্বর হিসেবে পরিচিত। অর্ধেক নারী অর্ধেক পুরুষ এই মূর্তিটির উচ্চতা প্রায় 17 ফুট, আর এটা সিম্বলাইজ করে পুরুষ শক্তি আর স্ত্রী শক্তি একে অপরের উপর নির্ভরশীল। শিবের অর্ধনারীশ্বর মূর্তিকে বাঁ হাতে রেখে ডান দিকে তাকালেই দেখতে পাবে 18 ফুট উঁচু ত্রিমূর্তি সদাশিব। সামনের মুখটা বিষ্ণুর প্রতীক, যিনি রক্ষাকর্তা, ডান দিকেরটা ব্রহ্মার প্রতীক, যিনি সৃষ্টিকর্তা, আর বাঁ দিকেরটা ধ্বংসের প্রতীক বা শিবের ভৈরব মূর্তি। ঠিক তার ডান দিকেই রয়েছে 17 ফুট উঁচু গঙ্গাধরা শিবা, যিনি কিনা মাথায় করে গঙ্গা নদীকে নিয়ে এসেছিলেন। খুব ভালো করে খেয়াল করলে দেখবে মাথার উপর 3টে ফিমেল বডি রয়েছে, যা সিম্বলাইজ করছে গঙ্গা, যমুনা, সরস্বতীকে। আর এখানে মহাদেবের পাশে পার্বতীও রয়েছেন। ঠিক তার উল্টো দিকে ঘুরে গেলেই এরকম একটা জায়গা দেখতে পাবে, যেখানে রাখা রয়েছে শিবলিঙ্গ। কেভ নাম্বার 1-এর মধ্যের যে অংশটা, এটাই হচ্ছে প্রধান মণ্ডপ নামে পরিচিত। আরও একটা কথা বলে রাখা ভালো, কেভ নাম্বার 1-এ যে এত কিছু রয়েছে, বাকি 4টি কেভ কিন্তু একেবারে ধ্বংসাবশেষ। যাই হোক, শিবলিঙ্গের উল্টো দিকে ঘুরলেই দেখতে পাবে শিবের কল্যাণ সুন্দর রূপ, যা সিম্বলাইজ করছে শিব পার্বতীর বিবাহকে, যেখানে পর্বতরাজ তার কন্যাকে দিয়ে দিচ্ছেন শিবের হাতে, আর ব্রহ্মা এখানে পুরোহিত রূপে কাজ করছেন, আর উপর থেকে সমস্ত দেবতাগণ আশীর্বাদ করছেন।
এরপরেই তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 11 ফুট উঁচু অন্ধকাসুর বধের শিবের ভৈরব মূর্তি, যেখানে ত্রিশূলের সাহায্যে তিনি অন্ধকাসুরকে বধ করছেন, আর বাঁ হাতে ধরে রাখা এই বাটিতে অন্ধকাসুরের রক্তটা কালেক্ট হচ্ছে। কেননা এরকমটা বিশ্বাস করা হতো যে এক ড্রপ রক্ত থেকে কয়েক হাজার অসুর জন্মাতে পারে। শিবলিঙ্গ যেটা দেখালাম সেটাকে ডান হাতে রেখে সামনে তাকালেই দেখবে এই কেভের পশ্চিম ভাগ, আর এর বাঁদিকেই আছে একটা পরিত্যক্ত জায়গা যেটা রিজার্ভার হিসাবে কাজে লাগতো। আর এই পশ্চিম ভাগে রয়েছে শিবের আরও একটা মূর্তি। ভাবতেও অবাক লাগে যে এত সুন্দর স্কাল্পচার, যেখানে মনে করা হয় ভগবান শিবের উপাসনা করতেন তখনকার মানুষ, বারে বারে পর্তুগিজ আক্রমণে একটু একটু করে ধ্বংস হয়েছে। এবারে চলে আসি এমন একটা জায়গায় যেখানটা একটু অদ্ভুত দর্শন। শিব বসে রয়েছেন কৈলাস পর্বতের উপর, আর নিচে রাবণ কৈলাস পর্বতকে সরানোর চেষ্টা করছে। এটার নাম রাবণানুগ্রহ। এখানে রয়েছে শিবের সেই অদ্ভুত সুন্দর রূপ যা নটরাজ শিবা নামে পরিচিত, যেখানটা সিম্বলাইজ করছে সমস্ত রকম আর্টকে, সমস্ত রকম ক্রিয়েটিভিটিকে। এই মূর্তিটার স্পেশালিটি হচ্ছে আশেপাশে তোমরা লক্ষ্মী গণেশ থেকে শুরু করে ব্রহ্মা বিষ্ণু সবাইকেই দেখতে পাবে। আর এই মূর্তিটার উচ্চতা 11 ফুট। আর কেভ নাম্বার 1-এর 10 নাম্বার আর সর্বশেষ স্ট্রাকচার হচ্ছে এটা, যেটার নাম শিব পার্বতী। এখানে শিব এবং পার্বতী পাশাপাশি বসে রয়েছেন, যেটাকে উমা মহেশ্বরা নামেও ডাকা হয়। এখন যেটা দেখছো এটা হচ্ছে কেভ নাম্বার 1-এর পূর্ব ভাগ, ঠিক যেরকম কিছুক্ষণ আগে দেখালাম পশ্চিম ভাগের শিবলিঙ্গ। এবার কেভ নাম্বার 1-এর মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলেই সামনে যেরকম পড়বে ত্রিমূর্তি সদাশিবা, আর এই পূর্ব ভাগ দিয়ে কিন্তু রয়েছে সাইড এন্ট্রান্স। কোনো সময় হয়তো পশ্চিম ভাগ দিয়েও ছিল, কিন্তু সেটা এখন বন্ধ। পূর্ব ভাগের শিব মন্দিরেও রয়েছে আবারও শিবলিঙ্গ। এখানে রয়েছে একদিকে গণেশের মূর্তি, ঠিক তার অপোজিটেই রয়েছে কার্তিকের মূর্তি। তাহলে কেভ নাম্বার 1 দেখা এখানেই শেষ হলো। আর যেরকমটা বললাম এটাই সবচাইতে ইম্পর্টেন্ট আর সবচাইতে বড়। বাকি 4টি আসলেই ধ্বংসাবশেষ, তবে অবশ্যই তোমাদেরকে ছোট্ট করে একবার ঘুরিয়ে আনবো। তবে সেখানে আমার ডেসক্রিপশন দেওয়ার বিশেষ কিছু নেই। সঙ্গত আরেকটা কথা বলে রাখি, কেভ নাম্বার 5 কিন্তু এখন পরিত্যক্ত, তাই ওখানে নিয়ে যেতে পারবো না। পৌঁছে গেছি কেভ নাম্বার 2-এর সামনে। ভিতরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তবে যেরকমটা বললাম আমার ডেসক্রাইব করার বিশেষ কিছু নেই। ভাবতে অবাকই লাগে যে বারে বারে বিদেশি শক্তির হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছে এই কেভগুলো। শত চেষ্টা করেও তারা পুরোপুরি ধূলিসাৎ করে যেতে পারেনি। 1970 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় এটাকে সংরক্ষণ করার, আর 1987 সালে ইউনেস্কো ঘোষণা করে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। ঘুরে ঘুরে আমরা চলে এসেছি কেভ নাম্বার 3-এর কাছে। অ্যাগেন এটাও একটা ধ্বংসাবশেষ। ঠিক যেরকমটা কেভ নাম্বার 4। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, নাহলে ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে। এই যে এলিফ্যান্টা আইল্যান্ডের এলিফ্যান্টা কেভস, 5টা হিন্দু কেভ ছাড়াও রয়েছে আরও 2টি বৌদ্ধিস্ট স্তূপা, যেগুলোতে এখন মানুষ যেতে পারে না, অর্থাৎ এখনও আনএক্সপ্লোরড। যাই হোক, আমাদের হাতে যেটুকু দেখার ছিল দেখে নিয়েছি। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এখানে সবার জন্য ঠান্ডা জলের কলও করে রাখা আছে। চলো তাহলে জল টল খেয়ে শুরু করে দেওয়া যাক আমাদের দুজনের পছন্দের কাজ, হাইকিং। এই হাইকিংটা যদিও একেবারেই অপশনাল, তবে আমি বলবো যখন কষ্ট করে এত দূর আসছোই তখন আর কয়েকশো মিটার উপরে কষ্ট করে উঠতে কোনো বাধা নেই।
দেখতে পাবে দুখানা কামান, যা আমাদের পুরনো দিনের বা সেই যুগের নিদর্শন হিসেবে আমাদের কাছে ধরা দেবে। আর সেই কারণেই এই কামানগুলো রয়েছে বলে এখানটার নাম ক্যানন হিল। তবে আমরা যেহেতু দুজনেই হাইক করতে ভালোবাসি, তাই ওই ক্যাননটাকে দেখে আর কিছু দূরে গিয়ে আরও একটা ক্যানন দেখে আরও একটু উপরে চড়েছিলাম, যেখানে মানুষজন বিশেষ একটা ছিল না। তবে এত দূর এলাম আর এত সুন্দর ভিউটা উপর থেকে দেখবো না, এটা বোধহয় হতেই পারে না। কি অপূর্ব যে লাগছে আরব সাগরটাকে দেখতে, বলে বোঝাতে পারবো না। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। মুম্বাই ঘুরতে এলে ডেফিনেটলি এই আইল্যান্ডটাকে ভিজিট করো। ব্লগটা কোনো কারণে ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব জলদি।